মধ্যপ্রাচ্যের সংঘাত আরও তীব্র আকার নিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দফায় দফায় হামলার জবাবে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। পাল্টা হামলা ইসরায়েলের বিভিন্ন এলাকাতেও বেজে উঠেছে সাইরেন। উত্তেজনা বাড়ায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে প্রতিবেশী দেশ থেকে হামলা চালানো না হলে ইরান পাল্টা হামলা চালাবে না বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও তীব্র রূপ নিয়েছে। প্রতি ঘণ্টায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার শিকার হচ্ছে ইরান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে দফায় দফায় বিমান হামলায় কেঁপে উঠছে গুরুত্বপূর্ণ সামরিক ও সরকারি স্থাপনা। ইরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরেও চালানো হয়েছে ভয়াবহ হামলা। এছাড়া সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলী আসগর হেজাজিকে লক্ষ্য করে চালানো হামলায় তিনি নিহত হয়েছেন বলে দাবি করেছে কয়েকটি ইসরায়েলি গণমাধ্যম। ইরানের কোম শহরে যৌথ হামলায় নিহত হয়েছেন অন্তত 2 জন। নাতানজ শহরের কাছেও একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে অভিযানের শুরু থেকে গত এক সপ্তাহে তেহরানের 43টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে। ট্রাম্প বলেছেন ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে কোনো চুক্তি করবে না। এদিকে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাচ্ছে। তবে পাল্টা জবাব দিচ্ছে ইরানও। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থার্ড রাডার ধ্বংসের দাবি করেছে তেহরান। কাতারেও যুক্তরাষ্ট্রের একটি রাডার স্থাপনা ধ্বংসের কথা জানিয়েছে তারা। ইরানের বিপ্লবী গার্ড জানিয়েছে অপারেশন ট্রু প্রমিজের 23তম দফায় তেল আবিব, বেন গুরিয়ন বিমানবন্দর ও হাইফার সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, শুক্রবার মধ্যরাত থেকে ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। যদিও তেল আবিবের দাবি এসব হামলায় বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। এদিকে উত্তেজনার মধ্যেই ইসরায়েলের কাছে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। $15 কোটি বেশি মূল্যের সমরাস্ত্র সরবরাহ করবে ওয়াশিংটন। বিশ্লেষকদের আশঙ্কা, চলমান এ সংঘাত মধ্যপ্রাচ্যে আরও বড় আকার নিতে পারে। জুবাইর রহমান, মাইটিভি নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়তে শুরু করেছে দেশের জ্বালানি বাজারেও। ইরানকে ঘিরে উত্তেজনা বাড়ার খবরে সম্ভাব্য জ্বালানি সংকটের আশঙ্কায় বিভিন্ন পেট্রোল পাম্পে দেখা গেছে দীর্ঘ লাইন। হঠাৎ করেই তেল নিতে ভিড় করছেন মোটরসাইকেল ও গাড়ি চালকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি সরবরাহ এখনও স্বাভাবিক রয়েছে। আতঙ্কিত হবার কারণ নেই। সাদিয়া হক মোয়ের রিপোর্ট। হঠাৎ করেই জ্বালানি তেল নিতে ভিড় করছেন গাড়ি চালকরা। কেউ কেউ বলছেন ভবিষ্যতে সরবরাহ কমে গেলে কিংবা দাম বাড়লে সমস্যায় পড়তে হতে পারে। এই আশঙ্কা থেকেই আগেভাগেই জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা করছেন তারা। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি থেকে জারি হওয়া প্রজ্ঞাপন অনুযায়ী নির্ধারিত তেল বিক্রি করছেন গ্রাহকদের কাছে। তবে দীর্ঘ লাইন দাঁড়িয়ে থেকে নির্ধারিত এই জ্বালানি তেল পর্যাপ্ত নয় বলে মনে করছেন গ্রাহকরা। একটু বেশি হলে তো অবশ্যই ভালো হয়। এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা বসে যদি একটু তেল পাই তো আমাদের পোষায় না। 1 ঘন্টা দাঁড়িয়ে থেকে যখন আপনি 300 টাকা তেল পাবেন তখন তো নিশ্চয়ই সেটা আমাদের জন্য পর্যাপ্ত হবে না। এখান থেকে যদি অন্য পাম্পে যাই সেখানেও যায় 1-1.5 ঘন্টা লেট করা লাগে, ডেলিভারি দিতে সমস্যা হচ্ছে। পেট্রোল পাম্প কর্তৃপক্ষ আরও জানাচ্ছেন আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। সরকারের পদক্ষেপটা খুবই ভালো, খুবই ভালো। মানুষকে আশ্বস্ত করতে পারতেছে যে তেলের সংকট হবে না, তেল আছে, আপনারা একটু একটু করে নিয়ে চলেন। যতটুকু আছে পাম্প খোলা থাকবে হচ্ছে রাতে 1টা থেকে 2টা পর্যন্ত। কালকে সকালে আবার খুলবে। তো কালকে যদি শেষ হয় তাহলে একটু বন্ধ রাখতে হবে ডিপো থেকে তেল আসার আগ পর্যন্ত। পেট্রোল পাম্প মালিকদের দাবি এখনও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে। তবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় কিছু কিছু পাম্পে চাপ তৈরি হয়েছে। 5% মোটরসাইকেলও ট্যাঙ্কি ফুল নিত না। 200 টাকা 100 টাকা, 200 টাকা 100 টাকা। পাঠার মোটরসাইকেল ঢাকা 70%। ওনারা 100 টাকার তেল নিতেন, ওই তেলটা শেষ করে আবার এসে 100 টাকা নিতেন। পাবলিক 200 টাকার তেল নিতেন সর্বোচ্চ। এখন সব মোটরসাইকেল ট্যাঙ্কি ফুল। আজকে ইমিডিয়েট গভর্নমেন্টের ডিপো খুলে দেওয়া উচিত। তাহলে অন্তত পাবলিকের এই যে আক্রোশ, পাবলিকের মধ্যে যে আতঙ্ক, এটা কমানো যাবে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যুদ্ধ সংঘটিত হলে অন্যান্য দেশের মতো বাংলাদেশেও জ্বালানি তেলের সংকট এ যেন নতুন কোনো চিত্র নয়। তবে জনগণের সতর্কতা ও বাংলাদেশ সরকারের বিধি নির্দেশনা মেনে চললে দ্রুতই এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে সম্ভাব্য পাচার রোধে সাতক্ষীরা সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। সীমান্ত জুড়ে টহল, তল্লাশি ও গোয়েন্দা কার্যক্রম বাড়ানোর পাশাপাশি অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাতায়াতকারী দেশীয় ও ভারতীয় পণ্যবাহী ট্রাকেও কঠোর তল্লাশি চালানো হচ্ছে। একই সাথে সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করা হচ্ছে এবং অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছে সেসব এলাকায় বিশেষ নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী এলাকা দিয়ে জ্বালানি তেলের পাচার রোধ করা। আমাদের সাতক্ষীরা ব্যাটালিয়নে 54 কিলোমিটার সীমান্ত রয়েছে। সেই জায়গা দিয়ে কোনোভাবেই যেন কোনো জ্বালানি তেল পাচার না হতে পারে সেই ব্যাপারে আমরা সতর্ক রয়েছি এবং আমাদের যে নিয়মিত মনিটরিং সেটা আমরা আরো বেশি জোরদার করেছি। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই হরমুজ প্রণালী অতিক্রম করে আসা 15টি পণ্যবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছাতে শুরু করেছে। বৈশ্বিক উত্তেজনা ও নৌপথ ঝুঁকির মুখে পড়ার আগেই জাহাজগুলো বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয়েছিল। চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, এসব জাহাজে প্রায় 7.5 লাখ টন পণ্য রয়েছে। এর মধ্যে 12টি জাহাজ ইতোমধ্যে বন্দরে নোঙর করেছে এবং বাকি 3টি চলতি সপ্তাহের মধ্যে পৌঁছাবে। আমদানিকৃত পণ্যের মধ্যে রয়েছে এলএনজি, এলপিজি এবং সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল ক্লিংকার। কাতার থেকে এলএনজি নিয়ে আলজোর ও আল জাসাসিয়া নামের 2টি জাহাজ ইতিমধ্যে বন্দরে পৌঁছেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে বিশ্ব বাণিজ্যের বড় অংশ ঝুঁকিতে পড়েছে। পবিত্র রমজান মাসে কারো কষ্টের কারণ না হতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অসাধু চক্র রমজান মাসকে লোভ ও লাভের মাস বানিয়ে ফেলেন মন্তব্য করে সবাইকে এই ধরনের আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন সরকার প্রধান। সন্ধ্যায় এতিম ও আলেম ওলামার সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। লক্ষ্যভিত্তিক এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে জাকাত দেওয়া হলে 10 থেকে 15 বছরের মধ্যে শুধু জাকাত ব্যবস্থাপনার মাধ্যমেই দেশে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখা সম্ভব বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। পবিত্র রমাদান ত্যাগ এবং সংযমের মাস, রহমত, বরকত, সংযমের মাস। অথচ অপ্রিয় হলেও সত্য, রমাদান মাসকে আমাদের ভেতরে কেউ কেউ লাভ লোভ মাস হিসাবে বানিয়ে ফেলে। পবিত্র রমাদান মাসেও যারা অশুভ পন্থা অবলম্বন করছে, আপনাদের প্রতি আমার বিনীত আহ্বান, অনুগ্রহ করে আপনারা মানুষকে কষ্ট দেবেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় বিএনপির এমপিদের সংসদীয় রীতিনীতি বিষয়ে গুলশানের চেয়ারম্যানের কার্যালয়ে চলছে কর্মশালা। একাধিক ধাপে অনুষ্ঠিত কর্মশালা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই প্রশিক্ষণের মাধ্যমে নতুন শিশুর মতো জাতির প্রত্যাশা পূরণে কাজ করবে নতুন সংসদ সদস্যরা। আর তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, নতুন সংসদ সদস্যদের মানসিক চাপ কমিয়ে জীবন্ত কার্যকর সংসদ গঠনে ভূমিকা রাখবে এই প্রশিক্ষণ। ইউসুফ আলীর রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত বিজয়ী সংসদ সদস্যদের সংসদীয় রীতিনীতি বিষয়ে সম্যক ধারণা দিতে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে কর্মশালার আয়োজন করে বিএনপি। দ্বিতীয় দিনের প্রশিক্ষণ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি জাতীয় সংসদকে জনকল্যাণমুখী করতে চায়। তারা যাতে সঠিক ভূমিকা পালন করে এবং পার্লামেন্টারি কালচারটা আমরা যাতে মেনটেন করতে পারি এবং খুব ভালো কালচারের মধ্যে দিয়ে অতীতের কিছু ব্যাড কালচারকে আমরা রিমুভ করতে পারি, সেই জন্য আমরা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করি। এটাকে পির লার্নিং বলে আর কি, নিজেরা আলাপ করি এবং শিখি। এখানে রুলস অফ প্রসিজিওর সম্পর্কে, পার্লামেন্টারি প্র্যাকটিস অ্যান্ড কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট এই বিষয়ে আমি কথা বলেছি। আর বিভিন্ন বিষয়ে রীতি রেওয়াজ পদ্ধতি পার্লামেন্টের এগুলো যাতে আমরা শিখি সেই বিষয়ে আমরা নিজেরা আলোচনা করেছি। বিশেষ করে কনস্টিটিউশন, রুলস অফ প্রসিজিওর, কাস্টমস কনভেনশন অফ দি হাউস এগুলো নিয়ে আলাপ হয়েছে এবং তার সাথে পৃথিবীর বিভিন্ন পার্লামেন্টের যে সমস্ত পার্লামেন্টের রেফারেন্স আমরা দিয়ে থাকি, হাউস অফ কমন্স এবং বিভিন্ন দেশ যারা স্ট্রং গণতন্ত্রের চর্চা করে থাকে
সেই সমস্ত দেশের পার্লামেন্টারি প্র্যাকটিসের উপর আমরা কথা বলেছি, রেফারেন্স বুক আমরা দিয়েছি। বাংলাদেশেও অনেক কিছু রেফারেন্স বুক আছে, সেগুলোর কথা বলেছি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন বলেন, সংসদকে প্রাণবন্ত করতে সব ধরনের প্রস্তুতি নিতে চায় বিএনপি। আমরা দেশে একটা প্রকৃত অর্থেই কার্যকরী সংসদ তৈরি করে একটা কার্যকরী সংসদের ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি, সে বিষয়ে আমরা আমাদের জাতীয় পর্যায়ের একজন জনপ্রতিনিধি হিসাবে যখন তাকে দায়িত্ব পালন করতে হবে এবং তার সবটাই করতে হবে একটা রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে। এটি খামখেয়ালি বা খেয়াল খুশির মতো করা যায় না। ফলে স্পিকারকে অভিভাবক মেনে রুলস অফ প্রসিডিউরের মাধ্যমে কিভাবে পার্লামেন্টে একজন এমপি রোল প্লে করবেন, এই সমস্ত যে তার মধ্যে সুপ্ত প্রশ্ন, সেই প্রশ্নগুলির উত্তরকে আমরা সংগঠিত আকারে তাদেরকে দিচ্ছি। নতুন সংসদ সদস্যরা বলেন, এ প্রশিক্ষণ জাতির প্রত্যাশা পূরণে কাজ করবে। এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী ছুটির দিনেও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিশ্রুতি অনুযায়ী রাজধানীর মহাকালী শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের সংস্কার কাজ শুরু করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে 2 সিটির প্রশাসক জানিয়েছেন, সরকার অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দিরের সকল সমস্যা সমাধানে কাজ করবে। মাহবুব সৈকতের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিজ নির্বাচনী এলাকার ঢাকা 17-এর সনাতন ধর্মাবলম্বীদের কাছে তারেক রহমানের প্রতিশ্রুতি ছিল মহাখালীর শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরের সংস্কার করার। বিজয়ী হওয়ার মাস পার না হতেই সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী। মন্দিরটি সংস্কার ও মন্দির প্রাঙ্গণে নাট্য মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অংশ নেন 2 সিটি প্রশাসক। বক্তব্যে অগ্রাধিকার ভিত্তিতে মসজিদ মন্দির সহ ধর্মীয় উপাসনালয়ের সমস্যা সমাধানে প্রশাসন অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবে বলে জানান ঢাকা উত্তর সিটির প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন। মসজিদ মন্দির প্রতিটি ধর্মোপাসনালয় আমরা আপনাদের সকল বিষয়ে সকল সমস্যা আমরা সমাধান করব আমাদের নৈতিক জায়গা থেকে। নগরবাসীর রায় নিয়ে প্রশাসক থেকে মেয়র হতে পারলে আরও বেশি সেবামূলক কাজ করার কথা জানান অনুষ্ঠানের প্রধান অতিথি দক্ষিণ সিটির মেয়র বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। আমাদের প্রধানমন্ত্রী আমাদের উপর আস্থা রেখে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, কারণ আপনারা যদি আস্থা রেখে আমাদেরকে ভোট দেন তাহলে মেয়র হওয়ার পর আরো বেশি কাজ করতে পারবো। পর্যায়ক্রমে বিএনপি নির্বাচনী ইশতেহারে দেয়া সব প্রতিশ্রুতিরই বাস্তবায়ন করবে বলেও জানান অতিথিরা। আপনারা যে প্রত্যেকে মন থেকে সাহায্য করেন, এগুলো করা কোনো ব্যাপার না। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আজ 7ই মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। সেদিন তারেক রহমানকে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডকালে তার উপর নির্যাতন চালানো হয়, যার ফলে তার শারীরিক স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। আতিকুর রহমান, তিতাসের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের 20তম কারাবন্দী দিবস 7 মার্চ। 2007 সালের এই দিনে তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সেদিন তারেক রহমানকে রাজধানীর বাসা থেকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলা বাহিনী। এরপর তাকে একাধিক মামলায় রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডকালে তার উপর চালানো হয় নির্যাতন, যার ফলে তার শারীরিক স্বাস্থ্য গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। দলটি মনে করে গ্রেপ্তার ও মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ছিল এবং তখনকার সরকারের লক্ষ্য ছিল বিএনপিকে রাজনৈতিকভাবে দুর্বল করা। একজন সাক্ষী হিসেবে আমি বলতে পারি, তারা যেভাবে অতর্কিতভাবে বাড়ি ঘেরাও করে তার রুম থেকে তাকে যেভাবে জোর করে বিনা ওয়ারেন্টে নিয়ে যায়, আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী জানতে চায় এবং তার অ্যারেস্ট ওয়ারেন্ট বারবার বলে দেখতে চায়, কিন্তু তার সামনে তার ছেলেকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, তারা কিন্তু আমাদের গণতন্ত্রের মা মরহুমা বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট ওয়ারেন্ট দেখাতে পারেনি এবং যে অন্যায়টি করেছিল এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে। এটা আমাদের বুকের মধ্যে একটি কালো দাগ হয়ে আছে। গ্রেপ্তারের প্রায় 18 মাস পরে 2008 সালের 3 সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান এবং চিকিৎসার জন্য লন্ডনে যান। তারপর থেকে তিনি যুক্তরাজ্যে অবস্থান করছিলেন এবং সেখান থেকেই দলের কার্যক্রম তদারকি করছিলেন। আতিকুর রহমান, তিতাস, মাই টিভি।
পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ঘরমুখী মানুষের যাতায়াত সহজ করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিন আজ পাওয়া যাচ্ছে 17 মার্চের টিকিট। আগের মতো এবারও আন্তনগর ট্রেনের 7 দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে। সকাল 8টা থেকে টিকিট বিক্রি শুরু হয়েছে। এ সময় রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তনগর ট্রেনের আসনের টিকিট পাওয়া যাচ্ছে। আর দুপুর 2টা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনগুলোর অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 20, 21 ও 22 মার্চের টিকিট বিক্রি করা হবে। পাশাপাশি যাত্রীদের সুবিধার কথা বিবেচনায় নন এসি কোচের 25% দাঁড়িয়ে যাত্রার টিকিট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। কিডনি দিবস 2026 উদযাপন উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত গোল টেবিল বৈঠকে কিডনি রোগের কারণ, পরিণতি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের উপর অর্থনৈতিক চাপ নিয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে মুখ্য আলোচক 21 পদক এবং র্যামন ম্যাক্সাসে পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ বলেন, জীবনযাত্রার অনিয়ম, দূষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব কিডনি রোগের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। শবনম অবনীর রিপোর্ট। জলবায়ু পরিবর্তনের কারণে বাড়তি তাপমাত্রা, পানির সংকট ও পরিবেশ দূষণ মানুষের স্বাস্থ্যে নতুন ঝুঁকি তৈরি করছে। এর প্রভাব পড়ছে কিডনির উপরও। যে রোগগুলো, যে ঝুঁকির 1 নম্বর কারণ হলো অ্যাওয়ারনেসের অভাব আমাদের ভিতরে। 2 নম্বরের যে কাজগুলো অলরেডি বলা হয়েছে, আনহেলদি ফুড, সল্টের ব্যাপারে বলা হয়েছে, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কথা বলা হয়েছে, স্মোকিং ইজ অ্যানাদার ফ্যাক্টর। কিডনির মূল যে কারণগুলো একটা আসছে যে ডায়াবেটিক্স একটা, শ্বাসকষ্ট একটা, হৃদরোগের সমস্যা, এবং এই রোগগুলো কেন হচ্ছে? দূষণের ফলে হচ্ছে, তাই না? একটা আসলে বায়ু দূষণ হচ্ছে, পানি হচ্ছে সবচেয়ে বড় যে কিডনির রোগের সমস্যার সমাধানের বড় একটা জায়গা হচ্ছে পানি দূষণ। আমরা অ্যাওয়ারনেস করব মানুষকে, পলিসি লেভেলে যারা আছে তারা ইমপ্লিমেন্টেশন কেন দিতে পারতেছে না? গত 10 বছরে রোগীর সংখ্যা যা বাড়লো, আমাদের বিশেষজ্ঞ ডাক্তারের সংখ্যা কতটুকু বাড়লো, সেই জায়গাগুলোর একটা ট্যালি হওয়া উচিত, এবং সেখান থেকে গভর্নমেন্ট কি করছে এবং কতটুকু ভালো ডাক্তার আসছে সেটাও ইজ ভেরি ইম্পর্টেন্ট। কম্পিটেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। বিশ্ব কিডনি দিবস উপলক্ষে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি ক্যাম্পস এর আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে বক্তারা বলেন, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের পাশাপাশি জলবায়ু পরিবর্তনও কিডনি রোগ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ কারণ হয়ে উঠেছে। মানুষের কোনো কিডনি রোগী একটা কিডনিতে হয় না। প্রতিটি ডায়াবেটিস, হাইপারটেনশন, উচ্চ যাই বলেন না কেন, নেফ্রাইটিস, 2টো কিডনিতেই হবে। সুতরাং কিডনি একটা থাকলে সে যদি 90 বছর বাঁচে, 2টো কিডনি থাকলে সে 90 বছরই বাঁচবে। তার 1% কম কিডনি ডোনার বাঁচবে না। তারপরেই আমাদের যদি অ্যাওয়ারনেস তৈরি করতে হয়, আসেন আমরা সবাই মিলে অ্যাওয়ারনেস তৈরি করি, ডোনেট ইউর কিডনি টু ইউর রিলেটিভস, ডোনেট ইউর কিডনি টু ইউর রিলেশন। বিশেষজ্ঞদের মতে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানি নিশ্চিত করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা কিডনি রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শবনম অবনী, মাই টিভি, ঢাকা। খুলনার প্রধান ঈদ বাজার উৎসবের আমেজে বিষাদের ছায়া। বুধবার রাতে শোরুমের ভেতরে ঢুকে শ্রমিক নেতাকে গুলি করে হত্যার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে পুরো নগরীতে। কেনাকাটা জমে উঠলেও সাধারণ ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করছে চাপা আতঙ্ক। নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে পুলিশ। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় কেনাকাটার অন্যতম কেন্দ্র ডাকবাংলো মোড়। ঈদকে সামনে রেখে মুখর থাকার কথা, কিন্তু বুধবার রাতে শোরুমের ভেতর এক ব্যক্তিকে হত্যার ঘটনায় পুরো নগরবাসীকে স্তব্ধ করেছে। ঘটনার প্রভাব পড়েছে ব্যবসা ও ক্রেতাদের উপর। ক্রেতারা বাজারে আসতে দ্বিধা করছেন, যার প্রভাব ইতোমধ্যেই ঈদের বেচাকেনায় দেখা দিয়েছে। মার্কেট করতে আসার ইচ্ছা থাকলেও অনেকে ভয় আসতে চাচ্ছে না। মানুষের নিরাপত্তার জোরদার করা দরকার বেশি। প্রচুর মানুষ কেনাকাটা করছে। দাম 5 থেকে 6,000 টাকার নিচে কোনো জামা দেখাই যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না। ঘটনার পর থেকে ডাকবাংলা মোড় ও আশেপাশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল বৃদ্ধি পেয়েছে। কেন্দ্র করে জনগণ যাতে নির্বিঘ্নে শপিং করতে পারে এবং নিরাপদে বাসায় যেতে পারে শপিং শেষে, তো আমরা সেজন্য অতিরিক্ত প্রত্যেকটি মার্কেটে আমরা অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছি। নিরাপত্তা বৃদ্ধি সত্ত্বেও ক্রেতাদের মধ্যে উদ্বেগ স্পষ্ট। ব্যবসায়ীরা আশা করছেন আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকলে ঈদের বেচাকেনা শেষ পর্যন্ত স্বাভাবিক হবে। আমরা আশা করব যে আসলে আইন শৃঙ্খলার উন্নতি হলে বেচাকেনাও ইনশাল্লাহ ভালো হবে এবং কাস্টমারের সমাগম ভালো হবে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
সমাজকে শক্তিশালী হিসেবে গড়ে তুলতে হলে দেশের রাজনীতিবিদদের দর্শকদের ভূমিকায় রূপদান করার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার রাজধানীর পিআইবি মিলনায়তনে গৌরনদী আকলছড়া সিভিল সোসাইটির ইফতার মাহফিলে তিনি এই মন্তব্য করেন। এখন থেকে সমিতি নামে কোনো দালালি তদবির চলবে না জানিয়ে জনগণের সেবায় ব্রতী হয়ে রাজনীতিবিদদের সামনের দিকে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। সেবাটা দিতে হবে তো জনগণকে, রাষ্ট্রকে এবং সমাজকে, এবং এই কাজটা আমি করতে চাই, সেই কথাটা বলার জন্য আমি দলবদ্ধভাবে আমি নেতা মানুষের কাছে গিয়েছি, মানুষের কাছ থেকে সমর্থন আদায় করেছি। যেখানে সমাজ থাকে না, যেখানে সমাজের সাহসী নাগরিক থাকে না, বুঝতে হবে যে ওই দেশের ভবিষ্যৎ খারাপ। লক্ষ্মীপুরের মেঘনা নদীতে জাটকা সংরক্ষণ এবং ইলিশ উৎপাদন বাড়ানোর জন্য 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা জেলেদের জীবিকা প্রভাবিত করলেও সরকারের লক্ষ্য হলো নদীতে ইলিশের প্রজনন এবং সংরক্ষণ নিশ্চিত করা। প্রতিনিধি শফিউল আজম চৌধুরী জুয়েলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত জানাচ্ছেন জুবের রহমান। লক্ষ্মীপুর জেলা মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী জেলেদের মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা 43,000 এবং মোট 52,000 জেলে নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। নিষেধাজ্ঞার আওতায় নদীতে সব ধরনের জাল ফেলা, মাছ ধরা, আহরণ, পরিবহন, বাজারজাতকরণ ও মজুতকরণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য মৎস্য বিভাগ, উপজেলা জেলা প্রশাসন, পুলিশ এবং কোস্টগার্ড প্রতিদিন নদীতে অভিযান চালাবে। সরকার এখন অভিযান দিয়েছে, 2 মাসের জন্য আমরা অভিযান পালন করি। তবে আমরা যে জেলে আমরা ঠিক মতো আমার পাই আমরা পাই না, যারা জেলে না এরা পায়, আর যাই সরকার দেয় ওটা দিয়ে তো আর আমার সংসার চলে না। ছেলে সন্তান নিয়ে যে কিভাবে চলবো, কিভাবে খাবো, এরকম তো কোনো আমাকে অবস্থা নাই এখন। আর এক একজনের কিস্তি আছে, লোন আছে। এটা মনে করেন জাল হুতা কিছু নগদ টাকা দেয়। এই যে মনে করেন চাইবে সরকার 4 মণ চাল দেয়, এই চাল কোনো জেলে হয় না। ডাল দেয়, হুতা দেয়, টাকা দেয়, এটি কোনো জেলে হয় না। জেলেরা বলছেন নদী থেকে নৌকা ও জাল সরিয়ে নিয়ে এখন মেরামতের কাজ এবং সংসার চালানোর জন্য চরম চাপের মধ্যে দিন কাটাচ্ছেন। তবে সরকারি পক্ষ থেকে নিবন্ধিত প্রতি জেলের জন্য মাসে 40 কেজি চাল বিতরণ করা হবে বলে জানালেন মৎস্য কর্মকর্তা। উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য অফিস, কোস্টগার্ড, নৌ পুলিশ সহ পুলিশ বাহিনী সহ সবাইকে নিয়ে আমাদের এই অভিযানটা চলমান থাকবে, যাতে করে আমাদের নদীটা নৌকা এবং জাল মুক্ত থাকে। এই সময় আমরা আমাদের যে জেলেরা যেহেতু মাছ ধরতে পারবে না, তাদের পুনর্বাসনের জন্য এবং তাদের জীবন জীবিকা চলার জন্য প্রতিটা জেলে পরিবারকে আমরা 40 কেজি হারে 4 মাস চাল বিতরণ করব। জেলেদের সচেতন করার জন্য নদী ও উপকূলীয় এলাকায় মাইকিং ও পোস্টারিং এর মাধ্যমে প্রচারণা অব্যাহত রয়েছে। অভিযান সফল হলে অধিক পরিমাণ ইলিশ উৎপাদনের সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। নানান জটিলতায় শেষ হয়নি ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের 4 লেনে উন্নীতকরণ প্রকল্পের কাজ। এতে আসন্ন ঈদেও এই মহাসড়কে যানজটের আশঙ্কা করছেন পরিবহন চালকরা। বলছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও তদারকির অভাব কাজের এই ধীরগতি। আর যাত্রীরা বলছেন সঠিক তদারকি হলে প্রতি বছরই ঈদ মৌসুমে মহাসড়কে যানজটে দুর্ভোগ পোহাতে হতো না। প্রতিনিধি মির্জা মাসুদ রুবেলের তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত জানাচ্ছেন স্বপ্ন ববনী। দেশের দ্বিতীয় বৃহত্তম সড়ক ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক। সড়কের জয়দেবপুর থেকে এলেঙ্গা পর্যন্ত রাস্তার 4 লেনের কাজ শেষ হওয়ায় এই অংশে নির্বিঘ্নেই যাতায়াত করতে পারছে উত্তর ও দক্ষিণবঙ্গের 24টি জেলার যাত্রীরা। কিন্তু এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সড়কের 4 লেন প্রকল্পের কাজ শেষ না হওয়ায় আসছে ঈদেও দুর্ভোগের আশঙ্কা রয়েছে। সেখানে বর্তমানে ফ্লাইওভার, আন্ডারপাস ও সার্ভিস লেন সহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। রাস্তার কাজ চলমান আছে, প্রশাসন দায়িত্ব পালন করে তাহলে হয়তো ঈদে ঘরমুখী মানুষ নির্বিঘ্নে বাড়ি যাইতে পারবে। একটু জাম হতেই পারে এলাকায়, যে পরিস্থিতি দেখলাম ওখানে। আসলে সিঙ্গেল রোড তো এই জায়গায় অনেক সমস্যা হয়। এদিকে যাত্রীরা বলেন যানজট নিরসন ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে পুলিশের সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে। রোজার ঈদে, কুরবানি ঈদে, প্রতিটা ঈদেই যানজট লাগে থাকে। যেখানে আমাদের 500 টাকার ভাড়া, সেখানে আমাদের 1000 টাকা 1200 টাকা ভাড়া নিয়ে বসে থাকে। কাজ চলতেছে, কাজের মধ্যে একটু যানজট সৃষ্টি হবে। প্রশাসন যদি ঠিক মতো একটু দেয় বা তাহলে মনে করেন এই যানজট আর ওই জায়গায় থাকবো না।
প্রজেক্ট ম্যানেজার বলেন, আসন্ন ঈদ যাত্রায় মহাসড়কের দুই পাশেই 4 লেনে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে, ফলে যানজট হবে না। এখন পর্যন্ত যতগুলো কাজ আছে তার মধ্যে অলমোস্ট 50% কাজ সম্পন্ন হয়েছে। আগামী ঈদকে সামনে রেখে দুই সাইডেই 4 লেন রাস্তা উন্মুক্ত থাকবে, যাতে যাত্রী মানে জ্যাম ছাড়াই এগুলো ভালোভাবে যেতে পারে। যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী বলেন, ঈদযাত্রায় যমুনা সেতু দিয়ে সার্বক্ষণিক টোল চালু রাখার চেষ্টা করা হবে। এবার সেতুর দুই প্রান্তে 9টি করে বুথ দিয়ে যানবাহন পারাপার হবে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য 2টি করে আলাদা বুথ থাকবে। এখানে 7টা বুথ দিয়ে গাড়ি পারাপার করে এবং এক্সট্রা 2টো বুথ দিয়ে আমাদের মোটরসাইকেল লেন চালু আছে এবং আশা করি সার্বিকভাবে ঈদ যাত্রায় কোনো ধরনের সমস্যা হবে না। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। যানজট নিরসনে অনেক আগে থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন। আপনার জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে প্রায় 1000 পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং 24 ঘন্টায় ডিউটি করবে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত চলমান রয়েছে প্রায় 13 কিলোমিটার রাস্তার কাজ। যাত্রীদের প্রত্যাশা, ঈদযাত্রা শুরুর আগেই হবে সমস্যার সমাধান। শবনম অবনী, মাই টিভি। দিন যতই অতিবাহিত হচ্ছে ততই বাড়ছে অমর 21-এর গ্রন্থমেলার বই বেচাকেনা। আর তাই মেলার তথ্য কেন্দ্র বলছে প্রতিদিনই প্রকাশিত হচ্ছে নবীন প্রবীণ লেখকের নতুন নতুন বই। এদিকে শনিবার আশানুরূপ পাঠক সমাগম না হওয়ায় অসন্তুষ্ট প্রকাশ করেছেন স্টল মালিক ও বিক্রেতারা। জাহিদ আহমেদ বাবু রিপোর্ট। অন্যান্য দিন পাঠক দর্শনার্থীদের খুব একটা আনাগোনা না থাকলেও শুক্রবার ছুটির দিন বইমেলায় পাঠক ছিল লক্ষ্য করার মতো। শনিবার মেলার সে চিত্র পাল্টে গিয়ে এক প্রকার পাঠক সংকটের মধ্যে থাকে 21-এর বইমেলা। গতকাল শুক্রবারেও দেখা গেছে যে অনেক লোকজন এসেছে, আমরা প্রত্যাশিত সেল মনে হয় একটু হলেও দিতে পেরেছি, কিন্তু আজকে শনিবারে যেরকম আশা করেছিলাম যে মানুষজনের সমাগম হবে সেরকম দেখছি না। যেহেতু রোজার মাস, অনেকেই আসতেছে না বা অনেক কারণে আসতেছে না বইপ্রেমীরা। আমরা আশাবাদী সামনে আরো এরকম আমরা সব বইপ্রেমীদেরকে একসাথে মেলায় দেখতে পারবো। তবুও মলাটের আড়ালে আধুনিকতায় আটা নতুন বইয়ের মাটির গন্ধ নিতে পাঠকরা জড়ো হন বইয়ের স্টলে স্টলে। শুধু তাই নয়, করকরে কাগজের মন মাতানোর টানে রোজা উপেক্ষা করেও মেলায় আসেন ছোট বড় সবাই। আমার মেয়ের জন্য বই দেখেছি, প্রাণী জগতের কতগুলো সিরিজ দেখেছি, ওইখানে ওর জন্য কিছু বই নিব। বইমেলাটাতে রাশ কম, আসছি, অনেক বই কিনছি, রিল্যাক্সে কিনতে পারছি, ভালোই লাগছে। এবার কম দিনের জন্য আর রোজার মাসে তো দুপুরে না বিকেলে আসতে হয়, রাতেও আবার ইফতারের পর আসা যায়। এদিন মেলায় নবীন লেখকরা শেষ বেলায় হলেও তাদের নতুন বই প্রকাশ করতে পেরে হয় আপ্লুত। আর তাই লেখকদের ভাবনায় বইয়ের পাতায় উঠে আসে ভালোবাসার যত্ন হয় না কিংবা বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তার ভালো মন্দ দিক নিয়ে লেখা একটি বই। এআই যারা ব্যবহার করতে চায় তারা কিভাবে সুন্দর মতো ব্যবহার করতে পারবে, এগুলো সাবস্ক্রিপশন নিতে গেলেও অনেক হ্যাচাল পেতে হয়, এগুলোর জন্য কি মানে একদম টোটাল মানে ইয়েটা আছে বইয়ের মধ্যে, সম্ভাবনা সংকট ও দায়িত্ব নিয়ে। নীলছায়া বইটি আসলে মূলত নারীদের নিয়ে, আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গল্প, বিভিন্ন প্রতিচ্ছবি জীবনের, এগুলো নিয়ে কাহিনী। আমাদের দেখা যায় যে ভালোবাসা যত্ন নেওয়া হয় না। মেলায় নাটকের পাঠক সংগ্রহে প্রকাশ পায় মজাদার বই। পাঠকদের নজর কাড়ে বাংলাদেশ ও কানাডা প্রবাসী যৌথ প্রকাশিত ইংরেজি হরফে লেখা একটি থ্রিলার বইও। নাটক না পড়ার পেছনে কারণ হচ্ছে নাটকের বইও তো নাই, এবং বই থাকলেও উৎসাহিত করি না আমরা গল্পের বই কিনি, কবিতার বই কিনি, ছড়ার বই কিনি, বিভিন্ন বই কিনি। নাটকের বই যে কিনতে হবে, এটা যে পড়তে হবে, এটা মনে হয় না যে শিল্পী তার দরকার বা যিনি নাটক করবেন পরিচালক তার দরকার মনে হয়। আসলে তা না, এটা হচ্ছে সকলের দরকার। সেই কারণে আমি নাটকের বই নিয়ে কাজ করি। এটা হচ্ছে আমার 20তম নাটকের বই। আমি এবং আমার বন্ধু জুন, যেখানে যে ভিডিও কলে আছে আপাতত, কারণ সে হচ্ছে কানাডাতে, তাই আজকে আসতে পারিনি, তো আমরা দুজন মিলে এই বইটি লিখেছি, যেটার নাম হচ্ছে স্টেইনড গ্লোরি। এদিন মেলায় প্রকাশ পেয়েছে 185টি নতুন বই, আর মেলার 10ম দিনে এ পর্যন্ত মোট বই প্রকাশ পেয়েছে 758টি বই। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।